अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। बाबा ও নতুন নতুন উপায় বার করবে আমায় বিরক্ত করার জন্য। আমাকে ওর হাত থেকে বাঁচান। না বলবেন না মুরলী বাবু, আপনি জানেন যে আমার কাছে অন্য কোনো উপায় নেই। যদি আপনি মুখ ঘুরিয়ে নেন তাহলে শুধু ভগবানই জানেন যে আমার সাথে কি হবে। ওই রাক্ষসের কবলে পড়ার আগে আমি নিজের প্রাণ দিয়ে দেব। না 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 সুধা দেবী, না, এভাবে এভাবে কাঁদবেন না আপনি। এসব বলে জীবনকে অপমান করবেন না আপনি সুধা দেবী। জীবন দান করা আর কারোর প্রাণ নেওয়া শুধুমাত্র উপরওয়ালার হাতে আছে। আমি, আপনি বা পৃথিবীতে যে কেউ নিজের হাতে প্রাণ নিতে পারে না। এতে শুধুমাত্র উপরওয়ালারই হাত আছে, না আমার আছে না আপনার। তাই এই সব কিছু বলে জীবনটাকে অপমান করবেন না আপনি। আপনি কিছুদিনের জন্য আমাদের বাড়িতে থাকতে পারেন, তারপর দেখা যাক কি হয়। কোনো না কোনো রাস্তা বার করব আমি। মুরলী বাবু, আপনি অনেক বড় উপকার করলেন আমাকে। সুধা দেবী, না, এসব করবেন না সুধা দেবী। সুধা দেবী, আপনার স্বামী আমার চোখের সামনে ডক্টরকে টাকা দিয়েছেন। তাই এখন উনি যতক্ষণ না আসছেন আর এত তাড়াতাড়ি আপনাকে ডিসচার্জ তো করবেন না। এবারে কি করব মুরলী বাবু? জানি না, আমি সত্যিই জানি না, কিন্তু আপনি চিন্তা করবেন না, আমি কিছু একটা করছি। আমি কথা বলছি ওনার সঙ্গে গিয়ে, চেষ্টা করছি ওনাকে বোঝানোর, আর ওনাকে রাজি করতেই হবে। কোনো রাস্তা নেই আমার কাছে। আমি ওনাকে গিয়ে এটা বলছি যে আপনি আমার বন্ধু বা আপনার কোনো আত্মীয়, এটাই বলে গিয়ে, ঠিক আছে? আপনি চিন্তা করবেন না, আমি কথা বলে আসছি। সুধা, ভারতী, সুধা, এইভাবে এত চোট কি করে লাগলো তোর? ভারতী, তুই কি করে জানতে পারলি আমি এখানে? অন্য কারোর সাথে দেখা করতে এসেছিলি? না, তোর সাথেই। আজ সকালে নীলামের সাথে ফোনে কথা হয়েছে আমার। ওই কলেজের কথা বলতে বলতে হঠাৎ করেই তোর কথা এলো। তখনই ও আমায় বলল তোর বিয়েটা কোন অবস্থায় হয়েছিল, আর এখনো অবধি তোর সাথে যা হচ্ছে সবকিছু। আর এই সবকিছু শুনে তোর সাথে দেখা করতে খুব ইচ্ছে হলো, আর তাই তারপর তোর নাম্বার নিলাম, তোর বাড়িতেও ফোন করেছিলাম। ওখান থেকেই জানতে পারলাম তুই হসপিটালে আছিস, তাই সোজা এখানে চলে এলাম। সুধা, এবার বলে এসব কি করে হলো? কোথাও তোর স্বামী তোকে? আরে না না ভারতী, এরকম কিছুই নয়।
আসলে আমি বাড়িতে পরিষ্কার করছিলাম, আর সেই কাজ করতে করতে আমার পা পিছলে গেল আর আমি পড়ে গেছিলাম। পাশেই চেয়ার পড়েছিল, ব্যাস ওই চেয়ারটা লেগে গেছিল। মিথ্যে বলছিস তুই আমাকে সুধা? এভাবে পড়ে গেলে বা শুধু চেয়ারে আঘাত পেলে এইরকম চোট লাগে সুধা? পরিষ্কার বোঝা যাচ্ছে যে কেউ তোকে মেরেছে। সুধা, আমাকেও লুকানোর প্রয়োজন কেন পড়ছে তোর? নিলামের পরে তুই তো একমাত্র বন্ধু ছিলি আমার। আর তোর মনে আছে কলেজে তিনজনে মিলে কত গল্প করতাম আমরা, সেটা দুঃখের হোক বা সুখের। তাহলে সুধা ওই দিনগুলো চলে গেছে মানে বন্ধুত্বটাও মুছে গেছে। ওহো, কি জানি কি কি বলে যাচ্ছিস তুই। তুই একদম ওরকমই আছিস। আচ্ছা তুই বল, তুই কেমন আছিস? আমি শুনেছিলাম তোর বিয়ে হয়ে গেছিল। কেমন আছে জামাইবাবু? আমাদের ভারতীর সাথে ঠিকঠাক মানিয়েছে তো নাকি? এক মিনিট, আমি এক্ষুনি আসছি। অমিত বাবু, হ্যাঁ কিছু জানতে পারলেন? ভারতী দেবী, এই ঠিকানায় তো প্রকাশের ওই কাকাই থাকে, বাড়িতে তো কেউ নেই, তালা দেওয়া। হ্যাঁ, আমি আশপাশের অন্য কাউকে জিজ্ঞাসা করছি, মনে হচ্ছে কিছু জানতে পারবো। হ্যাঁ অমিত বাবু, হ্যাঁ ভারতী দেবী, দেখুন, আপনাকে আপনার বন্ধুর কথার উপর ভিত্তি করে ছাড়া হচ্ছে, আর এক সপ্তাহ পর আপনি সরাসরি আমাদের হাসপাতালে চলে আসবেন ড্রেসিংয়ের জন্য। আপনার চোট খুব বেশিই লেগেছে, ঠিক সময়ে যদি চিকিৎসা না করান তাহলে সারবে না, ঠিক আছে? মুরলী বাবু, যদি আপনি না থাকতেন তাহলে জানি না কি হতো। আপনি এভাবে কেন বলছেন? দেখুন, আপনি আমার জন্য যে বিপদের মুখোমুখি হয়েছেন তার সামনে আমি এটা কিছুই করছি না। আর প্লিজ আপনি আমার সামনে বারবার হাত জোড় করবেন না। চলুন। মুরলী বাবু, আমার এক বান্ধবী দেখা করতে এসেছে, ওর ফোন এসেছিল তাই বাইরে গেছে। ও হয়তো চলেই আসবে। ও চলে আসুক, তারপরে আমরা যাই। না, আমরা দাঁড়াতে পারবো না, কারণ আপনার স্বামী এখানে যে কোনো মুহূর্তে আসতে পারে। আর এতক্ষণে মনে ওনাকে ফোন করা হয়ে গেছে যে আপনাকে ডিসচার্জ করা হয়েছে। আপনি প্লিজ আমার সঙ্গে চলুন। আপনি প্লিজ চলুন, এক্ষুনি চলুন। এই টাকা আমাদের অন্য কোনো উপায় ভাবতে হবে, আর সেটা ছাড়া আমাদের কাছে আর কোনো রাস্তা বেছে নেই। হ্যাঁ ভারতী দেবী, আমি চেষ্টা করছি যাতে আমরা যত তাড়াতাড়ি সম্ভব কিছু সূত্র পাই। ম্যাডাম, এখানে ফোনে কথা বলা নিষেধ আছে।
রোগীদের অসুবিধা হয়। সরি। অমিত বাবু, ওর কাকার খোঁজ নিন। যদি ওর কাকার খোঁজ আমরা পেয়ে যাই তাহলে। দেখুন ম্যাডাম, আমি বলেছি না আপনি এখানে কথা বলতে পারবেন না। প্লিজ আপনি বাইরে গিয়ে কথা বলুন। খুব সাবধানে থাকবেন ওর থেকে। আপনি জানেন তো ও কতটা চালাক ছেলে। আর নিজের যেন কোনো বিপদ না হয় প্লিজ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। সরি, ওই একটা জরুরি কাজ। নার্স, এক্ষুনি এখানে যে পেশেন্ট ছিলেন উনি কোথায় গেল? ওনার তো ডিসচার্জ হয়ে গেছে, উনি চলে গেছেন। চলে গেছে? কিন্তু কেন ভারতী এইসব কিছু করছে? আগে কি কম অঘটন ঘটেছে প্রকাশের জন্য আমাদের জীবনে? এখন সবকিছু মিটেই গেছে যখন আবার কেন প্রকাশকে নিয়ে টানাটানি করছে? আবার অমিতকেও জড়িয়েছে ওর সাথে। ওই প্রকাশ যদি কিছু জানতে পারে না তাহলে যা খুশি করতে পারে। কতটা বাজে ছেলে ওই প্রকাশ। ধারা, আমি মানছি যে একজন মায়ের কাছে তার সন্তান কখনো বড় হয় না, কিন্তু দেখো তোমার মেয়ে কিন্তু এখন আর ছোট নয়, বড় হয়ে গেছে, বেশ বুঝদার হয়েছে। ও জানে ওর কি করা উচিত। তুমি চিন্তা করো না, ওরা দুজনেই খুব সাবধানে কাজ করবে। আর তুমি তো জানোই যে অমিত আগে থেকে প্রকাশকে চেনে, ছোটবেলা থেকে। আমাদের থেকে অনেক ভালো জানে যে প্রকাশের সঙ্গে কি ব্যবহার করা উচিত। চিন্তা করো না, কিচ্ছু হবে না। কিন্তু আমি বলছি কেন ভারতী এইসব করছে? কোন সম্পর্কের জন্য লড়াই করছে ও? ওদের সামনে প্রকাশকে মিথ্যে প্রমাণ করে কি পাবে ভারতী, বলতে পারো আমায়? নিজের আত্মসম্মান, অহংকার। ধারা, আমরা এটাই ভাবতে থাকি যে ভারতী নিজের পুরনো জীবনটা ভুলে গিয়ে সবটা সামলে নিয়েছে, কিন্তু আমি তো জানি এসব কিছু নয়। এটা নয় ধারা। মানুষ তার জীবনের সঙ্গে সমঝোতা করে নেয়, জীবনটাকে কাটাতে থাকে, কিন্তু ধারা কিছু ক্ষত এমন হয় যা কিন্তু কখনোই সারে না। প্রকাশ এমনই ক্ষত তৈরি করেছে আমার মেয়ের মনে। ওর আত্মসম্মানে আঘাত দিয়েছে ওই ছেলেটা। ওর বাড়ির লোকেদের সামনে আমাদের মেয়েকে ও মিথ্যে প্রমাণ করে দিয়েছে। আর যতক্ষণ ভারতী প্রকাশের সত্যিটা ওদের সামনে প্রমাণ করতে না পারে আর নিজের হারানো সম্মানটা ফেরাতে না পারে, ততক্ষণ ও প্রকাশকে কখনোই ক্ষমা করবে না। আর লড়াই করতে দাও ওকে। ওর বিরুদ্ধে যা যা অন্যায় হয়েছে তার বিরুদ্ধে লড়াই করতে দাও ওকে। এটাও একটা পদ্ধতি নিজের অতীতের বোঝাটাকে হালকা করবার। কি হয়েছে ভারতী? কোনো খবর পাওয়া গেল? এখনো অবধি পাইনি বাবা, কিন্তু হ্যাঁ, প্রকাশের কাকার যে খোঁজ পেয়েছি ওই এলাকায় আমরা নজরদারি রেখেছি। কিছু না কিছু তো ওখান থেকে আমরা নিশ্চয়ই জানতে পারবো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই খবর পাওয়া যাবে। দেখ, তোর আর অমিতের চেষ্টার উপরে আমার পুরোপুরি ভরসা রয়েছে।
কি হয়েছে মা? তোকে একটু ক্লান্ত লাগছে, কিছু হয়েছে নাকি? মা বাবা, তোমাদের মনে আছে কলেজে আমার নীলাম ছাড়া আরো একজন বন্ধু ছিল, সুধা? ফাইনাল এক্সামের আগেই ও কলেজ ছেড়ে চলে গেছিল। হ্যাঁ হ্যাঁ, মনে তো আছে। তো আজ ওর সাথে দেখা করতেই আমি হসপিটাল গিয়েছিলাম। হসপিটাল কেন? বাবা, ও খুব বাজেভাবে আঘাত পেয়েছে। আরে কিন্তু এটা ঘটলো কি করে? জানি না মা, কিন্তু ও বলছিল যে ও নিজে থেকে নাকি পড়ে গেছে, কিন্তু ওকে দেখে আমার সেটা মনে হয়নি মা। মনে হচ্ছিল যেন ওকে কেউ খুব বাজেভাবে মেরেছে। ভারতী, তোর জিজ্ঞেস করা উচিত ছিল ওকে। ও অন্য কাউকে হয়তো বলবে না, কিন্তু তোকে তো বলবে। হ্যাঁ মা, আমি তো ওকে জিজ্ঞেসই করছিলাম, কিন্তু হঠাৎ অমিত বাবুর ফোন আসে আর ওনার সাথে কথা বলার জন্য আমি বাইরে আসি। আর যখন ফোন রেখে আমি ওর ওয়ার্ডে যাই, জানতে পারলাম যে ওকে ডিসচার্জ করে দেওয়া হয়েছে ওখান থেকে। জানি না এত তাড়াতাড়ি কি করে ছেড়ে দিল। আর আমায় না বলেও কিভাবে চলে গেল। কি? এসব কিছু বুঝতে পারছি না মা। ঠিক আছে, তুই চিন্তা করিস না, তুই ওর বাড়িতে ফোন কর, ও ওখানেই থাকবে। হ্যাঁ বাবা, আমি সেটাই করেছি। তখন জানতে পারলাম যে ওর স্বামীর ঘরেও নেই। হে ভগবান, ওর শ্বশুর বাড়িতেও যায়নি? তাহলে কোথায় গেছে? ওটাই তো আমিও বুঝতে পারছি না। এই নাও, এই আপেলটা খাও। মা বলে যে বেশি করে আপেল খেলে না রক্ত বাড়ে। হ্যাঁ, আর তুমি খেলে না তুমি ওই আপেলের মতো লাল হয়ে যাবে। জানো ডমরু, তুমি না খুব মিষ্টি। তোমার ওই তেতো ভাইটার থেকে অনেক বেশি মিষ্টি। মৃদঙ্গ? আচ্ছা মুরুলি, না না, আরে মুরুলি তো খুব ভালো। আরে ও তো পাকা পাকা বেলের মতো মিষ্টি আমার ভাই। বেশ একটু লজ্জা পায় আর কি, আর বেচারা সবসময় চিন্তায় থাকে সেই জন্য। না হলে যেমন আঙুর হয় না সব থেকে ভালো ফল, ব্যাস আমার ভাইও সারা পৃথিবীতে সবচেয়ে ভালো, আমার থেকেও ভালো। আচ্ছা আমাকে এটা বলো, তোমার মিষ্টি ভাইয়ের কোন ফল পছন্দ? আর ও খেতে কি পছন্দ করে? আর ওর ফেভারিট রং কোনটা? আর আমার তো ওর ফেভারিট রং বলবো আমি? হলুদ রঙের সাথে কালো রং মেশালে মুরলী বাবু, তাও আবার একটা মেয়ের সাথে, আর তাও এভাবে। দিদি তো বলতো যে খুবই সাদাসিধে। উনি তো সুধা দেবী, কিন্তু ওনাকে এইভাবে ধরে এনেছে কেন? বাবাকে বলতে হবে। দিদি! বাবা!